কুরাসাও দলটা একটা সময় ফিফা র্যাঙ্কিংয়ে 183 নম্বরে অবস্থান করতো। 183 নম্বরে অবস্থান থেকে এই মুহূর্তে তারা অবস্থান করছে 82 নম্বরে। তাদের সর্বোচ্চ র্যাঙ্কিংটা ছিল 68, অর্থাৎ তারা 183 থেকে 68-তে এসেছে। মাত্র 1.5 লক্ষ মানুষের বসবাস, যেখানে হয়তো বা বাংলাদেশের একটা পাড়াতে একটা এলাকাতেই 1.5 লক্ষ মানুষ থাকে। যাত্রাটা শুরু হয়েছিল নেদারল্যান্ডসের অ্যান্টিলিস থেকে পৃথক ফুটবল ফেডারেশন গঠন হয়েছিল এবং উন্নতি এবং ভিত্তির জন্য তারা ডিক অ্যাডভোকেটকে সেখানে নিযুক্ত করেছে। পরবর্তী সময় যারা নেদারল্যান্ডসের বংশোদ্ভূত কুরাসাওয়ের ফুটবলার আছেন তাদেরকে এনে এরপরে বাছাই পর্বে তারা পুরোপুরি অপ্রতিরোধ ছিল, বারমুডার সঙ্গে 7-0 গোলে জয়লাভ করেছে। নভেম্বর 2025-এ কিংস্টনে জ্যামাইকার বিপক্ষে 0-0 গোলে ড্র নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পেয়েছে এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট জাতি। আমি ঠিক এই মুহূর্তে প্রশ্নটা একজন সাবেক ক্যাপ্টেন বা ফুটবল অ্যানালিস্টকে না, আমি একজন ক্রীড়া প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই। কুরাসাও যদি 183 র্যাঙ্কিং থেকে বিশ্বকাপে আসতে পারে, আমরা কি সেই ভিশনটা দেখতে পারি? ভিশন তো ডেফিনেটলি আমরা দেখতে পারি, বাট বাস্তবতা এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে বা আমাদের ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে সেটা কতটুকু আপ টু দ্য মার্ক বা সেই জায়গায় আমরা আসলে নিজেদেরকে তৈরি করতে পেরেছি কিনা, এই প্রশ্নটা কিন্তু আসলে থেকেই যায়। আপনি যেমন প্রশ্ন করছেন, আমার কাছে এরকম অসংখ্য প্রশ্ন হাজির হয়, বাট আমার কাছে যেটি বাস্তবতা সেটিকেই আমি তুলে ধরার চেষ্টা করি যে আমরা রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। বাট আমি মনে করি যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশের ফুটবল নিয়ে স্বাধীন বাংলা ফুটবল টিমের সেই মহান স্বাধীনতা যুদ্ধের তাদের যে অংশগ্রহণ ছিল বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে, তারা কিন্তু একটি অংশ কিন্তু বাংলাদেশের জন্য একটা বৃহৎ ভূমিকা রেখেছে। পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের ফুটবলের যে একটি ঐতিহ্য আমরা দেখেছি, আমরা এই 80-র দশকে 90s-এ কিন্তু আমরা দেখেছি তারপরে যখন আমরা জয়েন করলাম বাংলাদেশের ফুটবলে, এই যে দীর্ঘ এই পথ চলায় আমাদের গণ্ডি কিন্তু ছিল শুধু সাফ ফুটবলের ভিতরেই। আমি মনে করি এখনও সেই সাফ ফুটবলই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ হিসেবে খ্যাত। বাট আমরা যে কুরাসাও যে দলটিকে দেখলাম, এই দলটি কিন্তু আসলে 48টি দল যে বিশ্বকাপে খেলছে তারই একটি অংশ হিসেবে তাদের কিন্তু একটি সুযোগ তৈরি হয়েছে। যদিও এটি নেদারল্যান্ডের পাশেই অবস্থিত একটি দেশ এবং আপনি যে সংখ্যা দেখলাম আমরা যে জনসংখ্যা 1,58,000, দ্যাট মিনস আমরা যদি আসন ভিত্তিকও চিন্তা করি, আমাদের একটি আসনে এর চেয়ে অনেক বেশি ভোটার রয়েছে, 4 লাখ 5 লাখ 6 লাখ ভোটার রয়েছে। সো ছোট্ট একটি দেশ এবং ছোট্ট একটি জনসংখ্যা নিয়ে আসলে এটি আমার মনে হয় যে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। একটি দেশ কিভাবে এগিয়ে যায়, আমি মনে করি যে আজকে যে বিষয়টি আমার সামনে উপস্থাপিত হয়েছে, আমি এই বিষয়টি নিয়ে আপনাদের প্রোগ্রামের পরে আমি আগামীকালকে এই বিষয়টি নিয়ে দেখব যে তারা কিভাবে একটি দেশ এত বাধা বিপত্তি পেরিয়ে, যেখানে আমরা দেখেছি যে 183-তে তাদের র্যাঙ্কিং ছিল এবং সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল 68, সেখান থেকে বর্তমানে 82-তে আছে। তারা কিভাবে তারা ইমপ্রুভ করলো, কি তাদের সেই জাদুকরি মনোভাব বা জাদুকরি যে প্রেক্ষাপটটা আমরা সেটা দেখতে চাই। আমার মনে হয় যে আমরা ভিশন নিয়ে আমরা কাজ করছি। আমরা যেটি বলেছি যে আমরা ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার, আমি যখন প্লেয়ার ছিলাম যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, আমার কাঁধে যখন এসে দায়িত্ব পড়েছে, আমি কিন্তু সেই জায়গাটিতেই প্রথম কিন্তু হিট করেছি। সেই হিটটি হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দেরকে পেশাগতভাবে পেশা হিসেবে যাতে খেলোয়াড়রা প্রতিষ্ঠিত হতে পারে, প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, পেশা হিসেবে বেছে নিতে পারে, সেই রাস্তাটি কিন্তু আমরা তৈরি করেছি এবং সেই কাজটি আমরা শুরু করেছি মাত্র 3.5 মাসের ভিতরেই। সো এই যে প্রেক্ষাপট, পাশাপাশি আমরা যে নতুন করে স্পোর্টস আমরা শুরু করেছি, আপনারা জানেন যে এখানে 12 থেকে 14 বছরের বাচ্চারা একদম রুট লেভেলের তৃণমূলের যারা কখনো নিজেদেরকে প্রকাশ করার সুযোগ পায়নি, তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়নি, আমরা কিন্তু সেই রাস্তাটি তৈরি করেছি। কারণ আমরা বলছি না যে আমরা রাতারাতি চেঞ্জ করে ফেলবো, বাট আমরা যে শুরু করেছি এটার রেজাল্ট 5 বছর কিংবা 10 বছর পরে ডেফিনেটলি বাংলাদেশের শুধু ফুটবল না, আমরা যে স্পোর্টস নিয়ে যে কাজ করা শুরু করেছি সকলে স্পোর্টসে, সেই জায়গাগুলো কিন্তু একটা দৃশ্যমান একটা রেজাল্ট আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। কারণ আমরা যা করছি একদম নীতিগতভাবে নীতিমালা মেনটেন করে, যাতে ভবিষ্যতে
যেই সরকারই থাকুক না কেন ক্ষমতায়, তারা যাতে এই প্রেক্ষাপট বা এই দৃশ্যপটের বাইরে যেতে না পারে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশের আমাদের যে রাজনৈতিক যে অস্থিরতা আমরা দেখেছি দীর্ঘদিন, জি। সেই অস্থিরতা থেকে সরে এসে আমি মনে করি খেলাধুলা পারে একমাত্র যে দল মত নির্বিশেষে একটি জাতিকে একত্রিত করে এবং একটি সুন্দর পরিবেশ, একটি মানবিক বাংলাদেশ গড়তে।